আচ্ছা, এখন লেটস মুভ ব্যাক ইনটু ফ্লুইডস পড়ছি, ডেনসিটি, আপথ্রাস্ট আরেকবার পড়ছি। আচ্ছা, আপথ্রাস্টের ব্যাপারে কিছু জিনিসপত্র এখনো বলা বাকি আছে। লেটস গেট ব্যাক টু আপথ্রাস্ট ওয়ান মোর টাইম। আপথ্রাস্ট ইকুয়াল টু কি জানি? রো ভি, রো ভি। আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভি জি। আচ্ছা, এখন এরপরে আবার আপথ্রাস্টের নেক্সট পার্ট কি? আপথ্রাস্ট ইকুয়াল টু weight of the floating object which is equal to m into g. এগুলা ঠিক আছে? মেবি প্রবলেম নাই। আচ্ছা, আদিল আনাফ খেয়াল করেন স্যার, দেখেন upthrust equal to rho into v into g. Upthrust is also equal to m into, sorry, weight is equal to mg. তাহলে সেই হিসাবে for an object that is floating in the water, or upthrust equal to weight. আপথ্রাস্ট ইকুয়াল টু হচ্ছে রো ভিজি ইকুয়াল টু হচ্ছে এমজি। দ্য মোস্ট বেসিক কি বলবো তোমার ইকুয়েশন অফ অল। নাও এই জায়গা থেকে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করে লাস্ট ক্লাসে লিখছিলাম, হইতেছে যে রো ভিজি ইকুয়াল টু, আমরা পড়ছিলাম হইতেছে ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম থেকে এম ইকুয়াল টু, যদি রো ভি হয়, প্লিজ যে বুঝবেন না আমার কোয়েশ্চেন করে থামাই দিন এখানে, হ্যাঁ? আমি এক সেকেন্ডে ইনশাল্লাহ সব রিভিউ করে যাচ্ছি। এম ইকুয়াল টু যদি রো ভি হয়, তাহলে সেই জায়গাতে এখানে আবারও এটা চলে আসে হচ্ছে রো ভি জি, তাই না? কিন্তু আমি কি বলছিলাম যে আপথাস্টের রো ভি জি আর ওয়েট ইকুয়াল টু রো ভি জির মধ্যে ডিফারেন্স আছে। দে মাইট লুক দ্য সেম, বাট দে ডোন্ট মিন দ্য সেম থিং। বিকজ আপথ্রাস্টের রো ভিজি মানে হইতেছে, আপথ্রাস্টের ক্ষেত্রে রো মিনস ডেনসিটি অফ দ্য লিকুইড। ইফ ইউ আর ফ্লোটিং ইন দি ওয়াটার, তোমার আপথ্রাস্টের জন্য ইউ ইউজ দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড। ভলিউমের জন্য ইউ ইউজ the volume that you occupied inside the water. তুমি পানির ভিতরে কত, remember upthrust is provided by the water, so it is all about the water, if that makes sense. Upthrust is provided by the water, so it is all about the water. Density of who? The water. Volume of what? Inside the water. And G is G. Done. এরপরে আসি আমরা mg। আচ্ছা, think of it this way. Upthrust is from the water, so it's all about the water. Weight is from the object, so it is all about the object. So upthrusটের জন্য আমরা ডেনসিটি পানিটা ইউজ করি, ভলিউম ইনসাইড দ্য ওয়াটার ইউজ করি, আর ওয়েটের জন্য ডেনসিটি অবজেক্টেরটা ইউজ করব, মেটেরিয়ালের ডেনসিটি এন্ড ভলিউম অবজেক্টেরটা ইউজ করব। এভাবে খেয়াল রাখলেও হয়, রাইট? আচ্ছা, এই পর্যন্ত যদি আপনাদের ঠিক থাকে, তাহলে এখানে মোটামুটি আমাদের সবকিছু ডান। হাউএভার এখানে একটা ছোট জিনিস আমাদের এক্সট্রা জানতে হবে, ওটা হইতেছে which is also very important, extremely important, খেয়াল করেন। if this object is in the water, তার মানে ওর একটা ভলিউম আছে v1, ওর ভলিউম আরেকটা আছে v2, দা ভলিউম অকুপাইড ইনসাইড দা ওয়াটার ইজ v2। আচ্ছা, নাও রিমেম্বার আপথ্রাস্ট ইকুয়াল টু রো vg, ওয়েট ইজ ইকুয়াল টু mg, এটা পড়ছি। হাউএভার আপথ্রাস্ট ইজ অলসো ইকুয়াল টু the weight of the displaced amount of water. This is so important to understand this. পানি তোমাকে কতটুকু আশ্বাস দিবে? পানি তোমাকে আশ্বাস দিবে হইতেছে তুমি যেই পানির জায়গাটুক নিছো, ওইটুক পানি যদি বুঝেন, ঠিক আছে? পানিতে তুমি যেই জায়গাটা নিছো, ওইটুক পানি যদি তুমি বের করো, বের করে ওটার যদি ওয়েট মাপো, তাহলে ওই পানিটুকের যা ওয়েট হবে, তাহলে আশ্বাসও তোমাকে অতটুকুই দিবে। তার মানে আমি যদি বলি যে এই অবজেক্টটাকে আমি পানির নিচে ইনসার্ট করছি, ওইটুখানি জায়গা নিছে না, ও যতটুক জায়গা নিছে বলতো, ও যদি 50 cm³ হয়, তাহলে ও জায়গা নিছে কতটুক? 50 cm³। এক্স্যাক্টলি পানির ভিতর থেকে 50 cm³ পানি যদি তুমি উঠাই নিয়ে আসো, তাইলে ওইটুক পানিকে ওয়েট মেশিনে মাপলে ওর যা ওয়েট হবে, পানি তোমাকে অতটুকু আশ্বাস দিবে। বুঝতেছি?
আচ্ছা বলেন তো তাহলে সেই হিসাবে এটাকে আমি পানির মধ্যে যদি ডিপ করি, ও যদি 50 সেন্টিমিটার জায়গা নেয়, তাহলে অয়েলের মধ্যে ডিপ করলে কত জায়গা নিবে জানি? 50 তো, এত চিন্তা করতে হবে না, একই অবজেক্ট তো, ঠিক আছে? তার মানে অয়েলের মধ্যে দিলে কি হবে? 50 সেন্টিমিটার নিবে। নাও আন্ডারস্ট্যান্ড। আবার বলি, তুমি যে জায়গাটা নিচ্ছে ওই জায়গাটুকু লিকুইডে যা ওয়েট হবে আপনার কি হবে তার সেই হবে। বলতো তাহলে কোন জায়গায় আফটার বেশি হবে? হাব হইলো আন্দাজ, ঠিক আছে? একটু কিছু তুমি থাকো ক্লাসে, মাত্র আসছো তুমি আমার, ঠিক আছে? জানি পাগল হয়ে গেছে, এই ব্যাপার না। Let's ignore that and try answering. আবার বলতেছি, অবজেক্টে যদি পানির মধ্যে ডুবাই আর অয়েলের মধ্যে ডুবাই, দেখবেন টেক আপ দ্য সেম স্পেস। কোন জায়গা থেকে আফটার বেশি পানি থেকে কেন জানি? বিকজ 50 সেন্টিমিটার জায়গা যখন তুমি নিছো তাহলে তুমি 50 সেন্টিমিটার কি ডিসপ্লেস করছো? পানি। আর অয়েলে কি ডিসপ্লেস করছো? অয়েল। তো ওয়েট ইজ দি মাপি, ওই অফ ডিসপ্লেস লিকুইডের ওয়েটই তোমাকে আপচার্জ দিবে, তাই না? তো ডিসপ্লেস লিকুইডটা যদি ওয়াটার হয় ওর ওয়েট তো বেশি আছে, বিকজ পানির ডেনসিটি কি বেশি, আর ওয়াটার ডেনসিটি কম হওয়ার কারণে ওইটার ওয়েটও কি আসবে? বুঝতেছেন? তো ওইটার ওয়েটও কি আসবে? কম আসবে। তো ওইটার যদি ওয়েট কম হয় তাহলে ও আপচার্জও কি দিবে? কম দিবে, মানে অয়েল কম দিবে আর পানি বেশি দিবে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড। যদি মার্কিউরির মধ্যে দেওয়া যায়, মার্কিউরি তুমি 50 cm³ ডিসপ্লেস করবা, কিন্তু 50 cm³ মার্কিউরি তোমার লোহার মতো ভার লাগবে, তার মানে ওটা ওয়েট বেশি হবে, তাহলে ওখানে আফসাস কি পাবা? আরো অনেক বেশি পাবা। যেটা এমনিও বোঝা যায়, বিকজ সিন্স আফসাস্ট ইকুয়াল টু রো ভিজি, তার মানে রো যখন বেশি, ডেন্সিটি অফ দ্য লিকুইড যত বেশি, আফসাস তত কি বেশি। এখন তার মানে খেয়াল করে দেখেন যে ডেন্সিটি অফ এভরি ওয়াটার ইজ ডিফারেন্ট। তার মানে the upthrust that you're going to get in different water is not going to be the same. তাই না? গরম পানির থেকে ঠান্ডা পানির ডেন্সিটি বেশি, তার মানে তুমি ঠান্ডা পানিতে upthrust বেশি পাবে, বিকজ পানির ডেন্সিটি বেশি। কিন্তু গরম পানি আর ঠান্ডা পানির মধ্যে যেমন তোমার ঠান্ডা পানির ডেন্সিটি বেশি দেখি ঠান্ডা পানির নিচে, সমুদ্রে কিন্তু তুমি যত নিচে ডাইভ করবা তত কিন্তু তোমার মনে হবে ইউর গেটিং ইনটু কোল্ডার প্লেস, এন্ড টেম্পারেচার কিন্তু মেজর ডিফারেন্স। উপরের পানি আর নিচের পানির মধ্যে কিন্তু মেজর ডিফারেন্স, এন্ড দে ডোন্ট ইভেন মিক্স আপ। মানে ইট ইজ সো হেভিয়ার দ্যাট সমুদ্রের নিচের পানি কিন্তু উপরে কখনো আসেই না, ঠিক আছে? এন্ড বেশি না, তুমি 6-7 মিটার নিচে গেলেই তুমি ফিল করতে পারবা যে আই এম গেটিং ইনটু আ কোল্ডার প্লেস, ঠিক আছে? কোল্ডার, হেভিয়ার সবকিছুর কি অবস্থা? আরে ব্লেসড, ঠিক আছে? নুমায়ের আইসে, নুমায়ের কই কই থাকে এটা তোমার আমি ক্লাসের পরে আলাদা করে বলবো, নোবডি জানাও, ঠিক আছে? নুমায়ের জন্মের শয়তান হচ্ছে কথা 1 বছর আগে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, রিজভি অনলাইন। আতিফ নাই ক্লাস করছে তো, আতিফ নাই, আমরিন নাই, রিজভি নাই, এরা কেউই নেই। অনেক আরো অনেকে অনেকে আছে। হ্যাঁ, অনেকজন অ্যাবসেন্ট, অনেকজন দেখতে হবে দেখি। আচ্ছা, এখন পয়েন্ট হইতেছে এই যে আপসাসের ব্যাপার, ঠিক আছে? বুঝছেন তার মানে কি? যে আপনার আফটার যত লিকুইডের, ও যেটা বলতেছেন, তো ঠান্ডা পানি অনেক নিচে থাকে, যার জন্য ঠান্ডা পানির ডেন্সিটিও বেশি, ঠান্ডা পানি আফটারও কি দেয় বেশি প্রোভাইড করে। এন্ড পানির ডেন্সিটি এত বেশি হয় দেখেই কিন্তু আইস কি করে পানির উপরে ফ্লোট করা শুরু করে, বিকজ পানির ডেন্সিটি বেশি তাই পানি নিচে থাকে। আর আইস কি হয়, আইস হওয়ার সাথে সাথে ইট বিকামস লার্জার, এন্ড ওয়েন ইট বিকামস লার্জার তখন ওর ডেন্সিটি কি হয়, কমে যায়। সো আইস স্টার্টস ফ্লোটিং অন ওয়াটার, রাইট? আচ্ছা, তার মানে হইতেছে we don't get the same amount of upthrust, মুসাফা বুঝতেছেন? We don't get the same amount of upthrust from all the water, আমরা upthrust different পাই। However, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, whichever the water is, doesn't matter which water you go to, you will always get an upthrust that is greater than your weight. You literally cannot have upthrust that is less than your weight. তার মানে পানির মধ্যে আমরা জেনারেলি কি করি, ফ্লোট করি, বিকজ আমাদের বডি থেকে আপজাস্ট অলওয়েজই বেশি, আমাদের ওয়েট সব সময় কম হবে, 100% অ্যান্ড আ পার্সন হুজ, আচ্ছা তোমরা এটা বুঝো দ্যাট দ্য পার্সন হুজ ফ্যাট হ্যাজ আ লট অফ ওয়েট, তো ফ্যাট মানে কিন্তু লট অফ ওয়েট মানে কিন্তু মাসল ওয়েট না,
আমি ফ্যাটের কথা বলতেছি, ঠিক আছে? তোমরা এটা বুঝো যে ফ্যাট হ্যাজ ভেরি লো ডেন্সিটি। ফ্যাটের ডেন্সিটি কিন্তু কম। যেমন আমি তোমায় বলি, যদি তোমার আমি বলি 1 কেজি মাসল ইজ অ্যাবাউট দিস মাচ, আর 1 কেজি ফ্যাট ইজ অ্যাবাউট দিস মাচ। তো তার মানে কি হবে, তোমার আ পার্সন হু হ্যাজ আ লট অফ ফ্যাট, ওর কি, ও স্পেস কি করবে, বেশি অকুপাই করবে। এন্ড স্পেস অকুপাই বেশি করলে আফটারও কি পাবে, বেশি পাবে। কিন্তু এট দা সেম টাইম ও যদি ফ্যাট হয় তাহলে স্পেস অকুপাই করলেও ওর ওয়েট কি হবে, খুব বেশি হবে না, বিকজ ফ্যাটে তুমি রাখতে থাকবে ঠিকই কিন্তু তোমার ওয়েট বাড়বে না খুব একটা বেশি। যার জন্য কিন্তু দোজ অফ ইউ যারা হু গো টু দ্য জিম এন্ড ওয়ার্ক আউট, দে উইল নো ভেরি ইজিলি, বিকজ ইটস ভেরি ইজি যে তুমি 5 কেজি ফ্যাট লুজ করে, ঠিক আছে, 1 কেজি মাসেল গেইন করলেই দেখা যায় আরেক রকম ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? বা 1 কেজি ফ্যাট লুজ করো, 1 কেজি মাসেল গেইন করো, তুমি দেখবে তোমার লিনার লাগতেছে, তোমার মনে হবে যে আমি বোধহয় শুকাইছি, কিন্তু অথচ দেখবা ওয়েট সেম আছে। কারণ কি হয়, ফ্যাট 1 কেজি লুজ করছো মানে এতগুলো লুজ করছো, আর মাসেল 1 কেজি গেইন করছো মানে সামান্য একটুখানি গেইন করছো, বিকজ মাসেল এক্সট্রিম, হিউম্যান মাসেল ইজ এক্সট্রিমলি ডেন্স এন্ড সো ইজ দ্য মাসেল ফর আদার অ্যানিমালস, ঠিক আছে? সো ফ্যাট হইলে কি হয়, এর আপথ্রাস্টও বেশি থাকে, আপথ্রাস্ট বেশি হয়, আর ওয়েট কি থাকে, কম থাকে। Comparatively, fat people have lower weight compared to the size. So the weight কম হওয়ার কারণে কি হয়, their upthrust অনেকই বেশি হয়। Now, এই কারণে কি হয়, নর্মাল ওয়াটারের থেকে সি ওয়াটারের ডেন্সিটি কিন্তু বেশি। কারণ সি ওয়াটারের মধ্যে কি আছে, সল্ট আছে, তাই সল্ট তো ডাইলিউট করে ফেলছে না, মিক্স হয়ে গেছে। তো তো সল্ট থাকার কারণে কি হয়, ইট হ্যাজ মোর ওয়েট ইন ইট। তার মানে কি হবে, ইট হ্যাজ আ গ্রেটার ডেন্সিটি। তো ন্যাচারালি যে কোনো জাহাজ নদীতে আসার সময় কি হয়, একটু ভিতরে চলে যায়, আর সিতে যাওয়ার সময় আফটার কি বেশি, সো কি করে, একটু উপরে উঠে যায়, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে সি ওয়াটারে আমরা আফসাস বেশি পাই, সো সি ওয়াটারে ফ্লোট করা ইজ ইজিয়ার। এন্ড যেটা অলওয়েজই আমরা জানি দ্যাট ডেড সি যেটা আছে ইজিপ্টে না ওই মনে হয়, ঠিক আছে, ইজিপ্টে মনে হয়। ডেড সির মধ্যে কি আছে, ডেড সিতে তোমার সল্ট কন্টেন্ট এতই বেশি দ্যাট দ্য আপথ্রাস্ট ইজ এক্সট্রিমলি হাই, বিকজ পানির ডেন্সিটি কি অতিরিক্ত বেশি। এন্ড দ্যাটস ইজ দ্য অনলি প্লেস ওয়্যার ইউ ক্যান লিটারালি হোয়াট এভার ইউ ডু ইউল কিপ অন ফ্লোটিং, ইউ ক্যান গো ইনটু দ্য ওয়াটার। ডেড সিতে মানুষ নিচে যেতে পারে নাই এই কারণে, বিকজ সল্ট কন্টেন্ট ওখানে বেশি। আর সমুদ্রের পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, ওটা ওখানেই থাকে, মিক্স হয় না ফর সাম রিজন অর দি আদার, মিক্স হয় না, মিক্স করিও না, হিউম্যানস ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? প্রবলেম হয়, মানে এক জায়গায় সমুদ্রের পানি এক জায়গায় গেলে প্রবলেম হয়, বিকজ মাছ আসলে সবগুলো একটা একটা সার্ভাইভ করতে পারে না। ডেড সিতে মনে হয় আই ডোন্ট থিংক ফিশ আছে বলে সার্ভাইভ করতে পারবে না, অতিরিক্ত সল্ট কন্টেন্ট, ঠিক আছে? জিনিসপত্র, হ্যাঁ হ্যাঁ, ডেড সির নিচে অনেক কিছুই আছে, অনেক কিছু আছে, উঠানো পসিবল হয় না, বিকজ সাবমেরিনস এন্ড আদার স্টাফস আর মেড বাই ক্যালকুলেটিং দ্য আপথ্রাস্ট বেসড অন নর্মাল। এটা তো তোমার ডেড সিতে, তুমি ডেড সির হিসাব করতে পারবে, ডেড সিতে তুমি সাবমেরিন নিচে যাইতেই পারবে না, যেই পরিমাণ আবছা সাবমেরিনে ধাক্কা দিয়ে উপরে পাঠাই দিবে। তো তুমি ডেড সিতে নিচে যাইতেও পারবে না, যার জন্য নিচ থেকে ডেড সিতে কিছু কালেক্ট করে। ডেড সির নিচে অনেক ভ্যালুয়েবলস আছে, তাই কারণে সবাই বলে দ্য ডেড সি ইজ ভেরি এক্সপেন্সিভ, মানে ইট হ্যাজ আ লট অফ ভ্যালুয়েবলস ইন ইট, কিন্তু নেওয়া যায় না বিকজ অফ দ্য এক্সট্রিম অ্যামাউন্ট অফ আপথ্রাস্ট। ডেড সির নিচে তো দের ইজ আ সিটি ইন ইট, এন্টায়ার সিটি আছে ডেড সিতে। হ্যাঁ, ডেড সির নিচে একটা ডেড সি তো হয়েছিলই এই কারণে, ঠিক আছে? মানে ইসলামিক হিস্ট্রি ইজ লাইক দ্যাট, যে বিকজ অফ দ্য এক্সট্রিম অ্যামাউন্ট অফ সিনস গড হ্যাজ টার্নড ইট আপসাইড ডাউন। পুরাটার উপরে পানি দিয়ে দিছে, এবং আল্লাহ যখন পানি দিছে তখন এমন ভাবেই দিছে সল্ট কনসেন্ট্রেশন বাড়ায় দিছে, সো ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। এমন ডেন্সিটি তুমি এটা নিচে যাইতেও পারবা না, ইট রিমেইনস লাইক দ্যাট, যার জন্য ভ্যালুয়েবল সব নিচে চলে গেছে। এন্ড যেই প্রফিটের সময় আল্লাহ এটা করছিল, ঠিক আছে, আর এটা কিন্তু ইট মেক্স সেন্স নাও, নাও দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্স এন্ড এডুকেশন, ঠিক আছে, সবকিছু। কারণ যেই প্রফিটের টাইমে করছিল আল্লাহ কিন্তু না করে দিছিল যে ইউ ডোন্ট লুক ব্যাক ইন ইট, বুঝে তাকানোর দরকার, ঠিক আছে? তাকানোর দরকার নেই, ওনার বলছিল যে ইউ টার্ন অ্যারাউন্ড এন্ড ইউ কিপ অন ওয়াকিং, ঠিক আছে, গড উইল টেক কেয়ার অফ ইট। এন্ড এটা হইছিল কিন্তু এই কারণে, বিকজ দ্য প্রফিট কুড নট কন্ট্রোল দ্য সিচুয়েশন এনিমোর, মানে he had to give up. When the prophets gave up on the situation, তখন কিন্তু খারাপ জিনিসপত্র হইতো। And that's one of the reasons যেই কারণে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম never gave up on his people. বুঝছেন? অন্যান্য প্রফেটরা কিন্তু অনেক সময় বলছে যে আল্লাহ আমি পারতেছি না। বুঝছেন? And দেখছি তুমি দেখলে, তুমি যদি, যদিও আমরা এই ফিজিক্স জানছি কয়েক বছর আগে, কিন্তু when if you start studying the Quran, you will know about it long back. And that is what is surprising, যে ওটা 1400 years আগে লেখা ছিল।
about everything that we got to know now. তো এই হইতেছে আপথ্রাস্টের কাহিনী। এই কারণে হইতেছে আমরা বিভিন্ন ওয়াটার বিভিন্ন রকমের ডেনসিটি পাই, বিভিন্ন ডেনসিটি থাকার কারণে কি হয়, ফ্লোটিংও আমরা এক এক সময় এক এক জায়গাতে করি। হাউএভার দ্যাট বিং সেড, প্রিটি মাচ আমাদের এসব সবকিছু করা শেষ। আপথ্রাস্টের কাহিনী এন্ড আপথ্রাস্টের ক্যালকুলেশনস এন্ড অল। আপথ্রাস্ট আমরা লাস্ট ক্লাস যতটুকু পড়ছিলাম মোটামুটি ডান। আচ্ছা, এইটুকু খেয়াল রাখেন, আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু, আরেকবার বলতেছি, upthrust is equal to the weight of the displaced amount of water. Right? Makes sense. Weight of the displaced amount of water. আচ্ছা, এবার আসি হইতেছে আমরা ফ্লোটেশনের কাহিনীও লাস্ট দিন পড়ছি, দ্যাট এই যে এই জিনিস পড়ছি, দ্যাট এটা হচ্ছে আপথ্রাস্ট পুরাপুরি আপথ্রাস্ট ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য আইসবার্গ। কিন্তু আইসবার্গের ওয়েট ইকুয়াল করার জন্য ওর পুরাপুরি ডুবার দরকার হয় না, ঠিক আছে? 90% মতো ডুবলে কি হয়, অলরেডি আপথ্রাস্ট ইকুয়াল হয়ে যায়, লাস্টের 10% উপরে ফ্লোটিং অবস্থায় থাকে। আচ্ছা, এইটার পরে আসি, এবার আসি আমরা হাইড্রোমিটারে। আচ্ছা, হাইড্রোমিটার কি জিনিস আমি জাস্ট একটু একটা এক্সাম্পল দিই। বলেন যদি এটা এখানে ফ্লোট করে, রাইট, দিস থিং কিপস অন ফ্লোটিং এন্ড ইট ইজ মুভিং ইন দি ওয়াটার, কোন না কোন জায়গায় যাচ্ছে। তুমি যদি দেখতে থাকো এটারে, হ্যাঁ, এটা এখানে ফ্লোট করতেছে করতে করতে কোনো একটা পানিতে, ধরলাম এক সমুদ্রের থেকে আরেক সমুদ্রে যাওয়ার পরে এটা এখানে চলে গেছে। What do you know about the water? ডেনসিটি কম, আনুষ্কা, ঠিক আছে। ডেনসিটি কম তো আসলে অনেক ডিটেইল বলে ফেললা। ডেনসিটি কমের চেয়ে বড় জিনিস হচ্ছে, প্রথম জিনিস কি, এখানে আপথ্রাস্ট কি হচ্ছে, কম হচ্ছে, বিকজ অবজেক্টের ওয়েট বেশি। রাফিয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার বলি, রাফিয়া খেয়াল করি, রাফিয়ানা, ইউর নেম, আই গট ইট কারেক্ট। আচ্ছা স্যার দেখেন, এই যে অবজেক্টের ওয়েট আর আপথ্রাস্ট দুইটা কি হতে হবে, ইকুয়াল হতে হবে। এখন আপথ্রাস্ট ইকুয়াল টু কি, রো ইনটু ভি ইনটু জি। এই যে এরকমই, হ্যাঁ, ওয়েট অফ দ্য অবজেক্ট হ্যাজ টু বি ইকুয়াল টু দি আপথ্রাস্ট, তাই না? ওয়েট ইকুয়াল টু যদি আপথ্রাস্ট হয়, ইকুয়াল টু কি, রো ইনটু ভি ইনটু জি, তাই না? এখন তুমি আমাকে বলো, যদি এই অবজেক্টটা এরকম অবস্থায় ফ্লোটিং থাকে, ওর ওয়েট ইকুয়াল টু কি, আপথ্রাস্ট। আপথ্রাস্ট ইকুয়াল টু কি, রো ইনটু ভি ইনটু জি। ভি কোনটা, উপরের ভলিউম না নিচের ভলিউম? নিচের ভলিউম। এখন তুমি আমাকে বলো, অন্য একটা সমুদ্রে নিয়ে তুমি ওরে রাখছো এই একই বারটাকে, এই বারটা হালকা একটু নিচে গেছে, বলেন তো তাহলে ভি এর ভ্যালু কি হয়েছে? এখন অকিউপাইড ভলিউম কি হলো, বাড়ছে না? তো ওয়েট কি অবজেক্টটা চেঞ্জ হয়েছে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, যদি এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে যাওয়ার পরে অবজেক্টটা আরেকটু পানির ভিতরে চলে যায়, তার মানে ভলিউম অকিউপাইড ইজ গ্রেটার, অবজেক্টের ওয়েট ইজ দ্য সেম। ভলিউম অকিউপাইড কেন হঠাৎ করে বাইরে গেল, তার মানে কি, এখানে ওয়েট যদি সেম থাকে, এখান থেকে একটা ভ্যালু বাড়ছে, তার মানে অন্য একটা ভ্যালু কি হয়েছে, কমছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি তো আর চেঞ্জ হবে না, তার মানে যদি ভি বাইরে থাকে তাহলে ডেনসিটি কি হয়েছে, কমছে। তার মানে যখন নতুন সমুদ্রে তুমি যাবা, ওখানে যদি ডেনসিটি কম হয়, তাহলে অবজেক্ট কি করবে, একটু পানি ভিতরে চলে যাবে, আর যদি ডেনসিটি বাইরে থাকে, অবজেক্টটা একটু উপরে উঠে যাবে। এইভাবে করে আমরা একটা মেশিন বানাইতে পারি, উই ক্যান মেক আ স্কেল। আমরা কি করি, এখানে মার্ক করে রেখে দিই, যদি এতটুকু ডুবে তাহলে এত ডেন্সিটি, এতটুকু ডুবলে এই ডেন্সিটি, বুঝতেছেন? একটা স্কেল বানায় তুমি এই স্কেল নিয়ে আমরা বলি হাইড্রোমিটার। হাইড্রোমিটারে ইউ থ্রো ইট অন এনি ওয়াটার, ও কতটুকু সিঙ্ক করছে ওটা বরাবর দেখলে তুমি বুঝতে পারবে যে পানির ডেন্সিটি কত। বুঝতেছি, হাইড্রোমিটার আমরা অনেক সময় ইউজ করি। হাইড্রোমিটার ডিরেক্টলি তোমাদের জিজ্ঞেস করবে না, বাট এই কনসেপ্ট জিজ্ঞেস করতে পারে, বুঝেন স্যার? প্রবলেম নেই। আচ্ছা দেখেন, এবার তাহলে আমরা এডি শেষ করে ফেলছি, আমরা ডিরেক্টলি এটাতে চলে যাই, স্ট্রিম লাইনসে মুভ করি, হুইচ ইজ ভেরি ইজি। স্ট্রিম লাইনস ইজ, পানির দুই রকমের মুভমেন্ট হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একেবারেই ইজি জিনিস। পানির মুভমেন্ট এইভাবে হইতে পারে, যদি এরকম মুভমেন্ট হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা ভার্টিক্যালি দেখতেছি, তার মানে এ বি সি ডি ই, হ্যাঁ, অথবা আচ্ছা ধরো, ধরলাম আমরা আমরা টপ ভিউ দেখতেছি, পানি টপ ভিউ, তুমি ইউ আর লুকিং এট দি ওয়াটার ফ্লো ফ্রম ফ্রম আ হেলিকপ্টার, ঠিক আছে, উপর থেকে তুমি পানির ভিউ দেখতেছো। তুমি আমার বলো তো, এইটা ধরলাম আমরা একটা নদী আছে, নদীর মধ্যে পানি যাচ্ছে, আর তুমি আমায় বলো তো, নদীর সবচেয়ে মাঝখানের পানি কোনটা? সি।
ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এ আর ই তার মানে কি নদীর রিভার ব্যাংকস এর কাছাকাছি, তাই না? রিমেম্বার রিভার ব্যাংকস এর কাছাকাছি থাকলে ওদের মাটির সাথে ফ্রিকশন একটু বাড়তি এক্সট্রা হয়। This extra amount of friction reduces the flow of the water line or streamline of the water that is a bit closer to the banks. রাইট? তার মানে মাটির কাছাকাছি যদি যাওয়া যায় তাহলে ওখানে একটু আমাদের ফ্লোটা একটু কম থাকবে, and ওর থেকে drag or friction is a little less when it comes to B and D. and তাহলে সবচেয়ে ফ্রিকশন কম কোন জায়গাতে? সি তে। পানি মাঝখানের পানি সবচেয়ে ইজিলি মুভ করতে পারবে, which is why the water lines or streamlines in the middle are always the fastest. এদের ভেলোসিটি সবচেয়ে বেশি থাকে, রাইট? আচ্ছা, তাহলে ভেলোসিটি একটু কম হইতেছে বি আর ডি, আর সবচেয়ে কম হইতেছে এ আর ই। হাউএভার sometimes when we look at the water it looks like as if the water is not moving, কিন্তু you need to understand নদীর পানি কোনোদিনই মুভমেন্ট বন্ধ হয় না। কারণ নদীর পানি মুভমেন্ট বন্ধ হবে কেমনি? তো কানেক্টেড আরেক বড় নদীর সাথে, সো ওইটার পানি ফ্লো করতেছে মানে এটার পানি ফ্লো করবে। সো ইভেন ইফ ইট লুকস লাইক দ্যাট দ্য ওয়াটার ইজ নট মুভিং, তারপরেও কি হইতেছে? ওয়াটার স্টিল মুভিং এন্ড দ্য স্ট্রিম লাইন আর একটার সাথে একটা ওভারল্যাপ হচ্ছে না, বা ওরা কি করতেছে? যে যার মতো মুভ করে যেতেছে। তার মানে সি ইজ নট বদারিং হু? বি এন্ড টি ইজ নট বদারিং সি এন্ড ডি। তার মানে কেউ কাউরে বদার করতেছে না, যে যার বরাবর যাচ্ছে। আচ্ছা বলতো, সি কার সাথে অ্যাডজেসেন্ট? টি আর বির সাথে, আর বি is adjacent to A and B, which is why we say that the adjacent layers of the waters do not mix up. Sometimes when the water is moving absolutely slowly and এদের মধ্যে কোনো ধাক্কাধাক্কি নাই, তখন আমরা কি বলি? the adjacent layers do not mix up, and এই টাইপের মুভমেন্ট অফ ওয়াটার কে আমরা বলি হইতেছে laminar flow of water. বুঝতে এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। laminar flow কোন জায়গাতে? যেখানে adjacent layers কি করতেছে? মিক্স আপ করতেছে না। adjacent layers মিক্স করবে না, they have a constant velocity। ধরো এটা 20 কিলোমিটার পার আওয়ার, এটা 25, এটা 30, এটা 25, এটা 20, বুঝতেছি? তার মানে এরা সারা জীবন এমনি মুভ করতে এসে করতে এসে করতে যাইতে এসে অনেক সময় স্পিড বাড়তে পারে, বাড়লে সবার একসাথে হালকা পাতলা হবে, বাট অ্যাডজেসেন্ট লেয়ার্স ডু নট মিক্স আপ উইথ ইচ আদার। তার মানে আমরা এদের ব্যাপারে কি বলতে পারি? এদের ব্যাপারে আমরা বলতে পারি হইতেছে দ্য ফ্লো ইজ laminar and adjacent layers do not mix। তুমি কখনোই ওদের মধ্যে দেখবা না যে এই জিনিসটা, হোয়াট ডাজ ইট লুক লাইক? এই যে এরকম একটা ঘূর্ণিঝড়ের মতো আছে না, এখানে আমরা ওয়ার্লপুল বলি, রাইট? সো এটাকে আমরা বলি যে ওদের মধ্যে দেয়ার উইল নেভার বি এনি whirlpool, so we say that there is no whirlpool, and it is also called eddies। whirlpool এর আরেকটা অল্টারনেটিভ ওয়ার্ড হচ্ছে eddies। তার মানে আমরা বলি which one is a laminar flow of water? A laminar flow is where the most important thing is adjacent layers do not mix up with each other। second হইতেছে there will be no whirlpools or eddies। আর হইতেছে কি জানি আরো, ও আচ্ছা হ্যাঁ, ওদের ভেলোসিটি কাইন্ড অফ কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি মোটামুটি কনস্ট্যান্টই থাকবে। আচ্ছা, অ্যান্ড ভেলোসিটি একটু স্লো ওরা, ঠিক আছে? টার্মিনাল টার্মিনাল বলে এই কি জানি ল্যামিনার ফ্লোতে এদের মুভমেন্ট একটু স্লো থাকে কম্পারেটিভলি। এখন বুঝেন একটা জিনিস কি, স্লো হওয়া মানে কিন্তু অলওয়েজ যে তুমি আসলেই ট্রাভেল করতে পারবা না তা কিন্তু না। ল্যামিনার ফ্লো তোমার কাছে স্লো মনে হতে পারে বিকজ ওরা আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু ওরা ট্রাভেল করে সবচেয়ে বেশি। কারণ কি? ওরা কোনোদিন ডানে বায়ে যায় না, ও একদম স্ট্রিট যেতে থাকে। তুমি 40 কিলোমিটার পার আওয়ার একবার এদিক গেলা, একবার এদিক গেলা, একবার এদিক গেলা, ঠিক আছে, লাভ হইলো না তো। কিন্তু তুমি 20 কিলোমিটার পার আওয়ার যদি স্ট্রেট যেতে থাকো, তাহলে ইউল বি ট্রাভেলিং এট দ্য এন্ড অফ দ্য ডে আ লার্জার ডিস্টেন্স, হুইচ ইজ ওয়াই ল্যামিনার ফ্লো কিন্তু মুভমেন্ট বেশি হয়। স্লোয়ার মুভমেন্ট বাট ফাস্টার মুভমেন্ট, মানে গ্রেটার ডিস্টেন্স আই মিন, ঠিক আছে? ওভারঅল ডিস্টেন্স ইজ হ্যাভ বুঝতেছেন? ঠিক আছে। আচ্ছা, এর পরে হইতেছে এই গেল ল্যামিনার ফ্লোর এই মোটামুটি প্রপার্টিজ। আচ্ছা, ল্যামিনার ফ্লোর ব্যাপারে দেখেন তো গেলে ঠিক আছে কিনা স্যার? ইন ল্যামিনার ফ্লো অল দ্য ফ্লুইডস এন্ড এলিমেন্টস ফ্লো ইন দ্য সেম ডিরেকশন। ও আচ্ছা, আরো একটা জিনিস আছে হইতেছে দে অল ট্রাভেল ইন সেম ডিরেকশন, they will all travel in the same direction। laminar flow কোনোদিন দুই দিকে হইতে পারে না। middle layers are faster than the
outside ones or the edge ones, ঠিক আছে? Okay. Laminar flow, the flow of the liquid where there is no mixing up of the layers. আমি bold কালারের লাইন দিয়ে দিছি, এগুলা মানে এগুলাই পড়তে হবে basically. There will be no eddies or whirlpools in laminar flow. The layers towards the middle tend to be faster or they flow faster. Sometimes aeroplanes experience traveling through the turbine. আচ্ছা, আর যদি পানি উল্টা পাল্টা মুভ করে, লেটস ধরো এরকম যাচ্ছে 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 যাচ্ছে, এখন তুমি পানি দিয়ে ঢাকা দিলা, পানি কি করবে? এখানে ঘুরবে, উল্টা পাল্টা মুভমেন্ট হবে। উল্টা পাল্টা মুভমেন্ট হইলে সোজা কথা যদি এক লাইনের না হয়, তাহলে আমরা বলবো দ্যাট ইজ টার্বুলেন্ট। যেটা প্লেনে আমাদের ফ্লাইটের সময় অনেক সময় বলে না দ্যাট ইজ আ টার্বুলেন্স অ্যাহেড, ঠিক আছে? অনেক সময় বলে না যে ভাই দিয়ে ঘুরতেছেন কেন, ঠিক আছে? বাঙালি হলে বলে, ঠিক আছে? বাঙালি যদি হয় আর যদি বিমানে তুমি ট্রাভেল করতে অনেক সময় বলে যে দেখ আপনারা এতবার বলতেছে আপনি সিটে গিয়ে বসেন। আচ্ছা, বাঙালি একটু ঘুরে এসুন, ঠিক আছে? খালি ডাইনে বামে আগে পিছে একটু পর পর ওয়াশরুমে যায়, তখন দেখবা বলে যে there is a turbulence ahead, you guys should be seated and fasten your seat belts। এসব কিছু জিনিসপত্র বলে না হাবিজাবি, এগুলা কখন বলে? যখন ওরা বুঝে যে সামনের বাতাসের মুভমেন্ট ইজ নট ল্যামিনার, এটা বিভিন্ন দিকে মুভ করতেছে। and turbulence can be very scary at times। এয়ারে যদি হয় ইট ক্যান বি ভেরি স্ক্যারি, বিকজ টার্বুলেন্সের সময় কি হয়, বাতাস কোন দিকে ধাক্কা দিবে কোনো ঠিক নাই। যদি প্লেনকে এরকম নিচ থেকে ধাক্কা দেয়, প্লেন কি হয় কয়েক ফিট উপরে উঠে যায়। আর অনেক সময় দেখা যায় হঠাৎ করে প্লেন চলতে চলতে টার্বুলেন্সের কারণে নিচের বাতাস সরে গেছে। তো তখন কি হয়, নিচের বাতাস সব সরে গেলে অনেক সময় দেখা যায় প্লেন হঠাৎ করে নিচে পড়ে যায়, উইচ ক্যান বি 10-20 ফিট বা 5-10 ফিট, বা ওই 10 ফিট যে একটা ফ্রি ফল হয়, ঠিক আছে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। আমার সাথে একবার হয়েছে, আমি ফ্লাইটে আমি দিল্লি থেকে একবার মানে ফ্যামিলি সহ মার সাথে আবার আম্মুর সাথে ট্রাভেল করতেছিলাম, আম্মুর ডক্টর দেখাইতে গেছিলাম। তখন আই হ্যাড এ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। হিউজ একটা বড় লেভেলের মানে অনেকখানি নিচে পড়ছে, ইট ফেল্ট লাইক 10-20 ফিট বিকজ অফ টার্বুলেন্স। এক্সট্রিম ভয় লাগছে এবার। ইউজুয়ালি হালকা টার্বুলেন্স আমার ভয় লাগে না, আলহামদুলিল্লাহ আমার নর্মালি লাগে। কিন্তু এটা যখন ট্রাভেল করতে গিয়ে এটা করলে অতিরিক্ত ভয় লাগে। কারণ আরো ভয় পাইছি কেমনে, আমি দিনের বেলা ট্রাভেল করতেছি, ঠিক আছে, আর আমি জানালা দিয়ে তাকায় দেখি পুরো অন্ধকার, মানে এমন ঝড় আসতেছে, তখন ভয় লাগছে। অল আই কুড সি ওয়াজ ডার্ক অ্যান্ড লাইটনিংস, তখন ভয় লাগছে। The turbulence can be extremely difficult to deal with. Water turbulence is not good. ঠিক আছে, ওয়াটার টার্বুলেন্সও একবার মানে আমি এই ওয়াটার টার্বুলেন্স একবার পড়ছিলাম, বাংলাদেশে একবার, বাইরে একবার। এক্সট্রিম লেভেলে ভয় লাগবে তোমার, ঠিক আছে? আরে আমি মানে আমি তোমায় বলি টার্বুলেন্স কেমন হইতে পারে। আমি যখন বোট থেকে তাকাইছি, নিচের দিকে তাকালে কি দেখবা? পানি। আমি বাইরে তাকাও দেখি সব পানি, বুঝতেছো? বাইরে ডাইনে মানে পানি কত ফিট উপরে উঠছে তুমি কিছুই দেখতে পাইতেছি। আমার মনে হচ্ছে আমি পানির ভিতর দিয়ে যাইতেছি, মানে আমার ডান সাইডে ওয়েভস আর সো হিউজ, দেখে মনে হইতেছে আমি পানির ভিতর দিয়ে যাইতেছি। আমি তাকাই দেখি কিছু দেখা যায় না, ঠিক আছে? ফোনের নেটওয়ার্ক অনেক, বাসায় যে ফোন এটারও কোনো চান্সেস নেই, কিছুই নাই। গুডনেস, পানির টার্বুলেন্স হইলে খবরে থাকে, অবস্থা খারাপ। বাট ইয়াস, টার্বুলেন্স ক্যান বি এক্সট্রিম এক্সট্রিম, বাট হালকা হইলেও টার্বুলেন্স ইজ দ্য সেম। টার্বুলেন্ট ফ্লোতে আমাদের কি আছে, ঠিক আছে? টার্বুলেন্ট ফ্লো অকার্স এট হাইয়ার ভেলোসিটি। আচ্ছা, টার্বুলেন্ট ফ্লোতে ভেলোসিটি বেশি থাকে, কিন্তু প্রবলেম হয় কেউ আগাইতে পারে না। কেন আগাইতে পারে না? বিকজ ও তো এক এক দিকে যাচ্ছে, সেই কারণে ও আগাইতে পারে না। তুমি দেখবা কি ওটার মধ্যে যদি তুমি কিছু ছাড়ো, তুমি দেখবা ও বিভিন্ন দিকে খালি ঘুরতেছে। It cannot travel the distance, but it will move at very high velocities. So it has very high velocity with non-streamlined objects. When the flow lines become chaotic and mixing up, eddies or small whirlpools form where the flow gets mixed up. Flow of the fluids is where there is turbulent flow is where there is mixing up of the layers. This is what turbulent flow looks like. This is what laminar flow looks like. বাংলাদেশে কিন্তু turbulent flow আরো বেশি হয়। যেমন তোমার বাংলাদেশে আমাদের এখানকার যে যেমন the worst kind of water that I have seen is in Bangladesh কিন্তু। বাংলাদেশ বলতে as close as পদ্মা বা পদ্মা মেঘনার যে মুভমেন্ট অফ ওয়াটার, এটা আমার দেখলেই ভয় লাগে। This one সাইডেড ওয়াটার দ্যাট আমি আমার লাইফে যখনই এটা ঠিক মতো আমি তাকায় দেখি, আমার ভয় লাগে। দিস ফিয়ার দ্যাট ওয়ার্কস অল দ্য টাইম। পদ্মার পানি আমার দেখলে অলওয়েজ, বা কুমিল্লা যাইতে তুমি দেখবা আই থিঙ্ক এটা মেঘনার উপর দিয়ে যায়, পদ্মা না মেঘনা কোনটার উপর দিয়ে যায়, ভয়ঙ্কর। তুমি যদি কোনদিন গাড়ি থামাও, গাড়ি থামায় বা বাস থামলে তুমি যদি ওই ব্রিজের উপর থেকে তাকায় দেখো, ইট অলমোস্ট লুকস লাইক ইট ইজ অ্যালাইভ, ইট উইল ইট ইউ আপ। এটা নামে নদী, আমার মনে হয় এইখানে পড়া
is worse than falling in the middle of the sea. সমুদ্রের পানি কিন্তু এত মুভমেন্ট করে না, বাংলাদেশের নদীর পানির যে মুভমেন্ট ইজ এক্সট্রিম। এন্ড তোমার কাছে মনে হইতে পারে যে এটা হয়তো সমুদ্রের থেকে স্মলার, বাট ইউ উডন্ট নো ওয়্যার ইউ আর। মানে পদ্মা বা মেঘনা এত বড়, তুমি যেটা নিয়েই যাও না কেন, ইট উইল ইট আপ এভরিথিং। ওর নিচে তুমি যত বড় জাহাজই দাও না কেন, ইট উইল গো ইনসাইড। সো ডেপথ ইজ আনবিলিভেবল। অ্যান্ড কেন ইট ইজ স্কেরিয়ার আমার কাছে মনে হয়, বা সবাই বলে স্কেরিয়ার কেন, বিকজ এটার পানির মুভমেন্ট খুব বাজে, ইট নেভার স্টপ। সমুদ্রের পানি তো টাইম টু টাইম কোয়াইট একদম কাম হয়ে যায়, পদ্মার পানি জীবনও থামে না, সারাদিন 24 ঘন্টা একটা পাগলের মতো টার্বুলেন্স চলতেছে। সেটার মধ্যে যার জন্য কিছু পড়লে, যে আমাদের দেশ তো হয় ঠিক আছে, মাঝে মাঝে মানুষজন পিপল গো টু দ্য বটম টু সি হোয়াটস দেয়ার, ঠিক আছে, বাস টাস নিয়ে চলে যায় একবারে ফ্যামিলি সহ, ঠিক আছে, ওইটাই ডেস্টিনেশন থাকে, লাগে জানি ঘুরতে যাইতেছে, ঠিক আছে, চলতে 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 নিচে চলে গেল একেবারে। ও মাই গড, দেখলে ভয় লাগে। আমাদের দেশে এগুলা কিন্তু নর্মালি নেয়, বাট ইটস নট নর্মাল কিন্তু। এগুলোর ভিতরে যাওয়া মানে কি, মানে দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ নাইটমেয়ার, এন্ড ইটস ভেরি পেইনফুল কিন্তু। পানির ডেথ ইজ ভেরি পেইনফুল, গড ফরবিড। বাজে অবস্থা হয়েছে। লাস্ট দিন দেখছো তোমরা কুমিল্লা না কোন জায়গাতে একটা মানুষ মারা গেছে তারের উপরে? ডিড এনি ওয়ান অফ ইউ সি ইট? ট্রেনের উপরে না, লাগছে মুভিং। ও মাই গড, আমি দেখছি একজনের ছাদের উপর থেকে তারে পড়ছে পুরো লাইভ ওয়্যারের মধ্যে ট্রান্সফার করে, ধরো 20,000 ভোল্ট আর সামথিং, ঠিক আছে। আমি ভিডিও তোমাদের গ্রুপে দিব, গ্রুপ করছি, গ্রুপ করে নিয়েছি, গ্রুপ করবো না এদের জন্য, পেলেও একটা গ্রুপ করবে। ও মাই গড, ওটা ইট কিপস অন বার্নিং ফর 1 or 2 minutes। এন্ড তুমি চিন্তা করো ভোল্টেজটা কতখানি ছিল, কত ভোল্ট ছিল, আমার মনে হয় 40,000 ভোল্ট হবে। মানে এই ভোল্ট কতখানি, মানুষের বডির মাঝখান থেকে তার মনে করো বার্ন করতে করতে পুরোটা পুরা ছাই বানায় ফেলছে। অ্যান্ড দ্য হেড ফলস অফ লাইক আ ফুটবল, উপর থেকে গলার মধ্যে পড়ছে তো, তো বার্ন করতে 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 তারটা আস্তে 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 ভিতরে পুরো এরকম থেকে গেছে, পরে সবার সামনে, থাউজেন্ডস অফ পিপল সবার সামনে মাথার উপর থেকে নিচে পড়ছে। মানে একটা ক্রেজি অবস্থা। বাংলাদেশে যে কি হয় কখন হয় কোনো ঠিক নাই। হ্যাঁ, আরেক কাঁধারে দেখলাম আর্জেন্টিনা না ব্রাজিল সাপোর্ট করতে করতে গিয়ে দেখলাম এক এত সাপোর্ট করলো, গিয়ে ট্রান্সফর্মার উপর গিয়ে পড়লো, উপর থেকে ফ্ল্যাগ, ঠিক আছে, গিয়ে এর এই শেষ ওয়ার্ল্ড কাপ দেখে ফেলাইলো, ঠিক আছে। হ্যাঁ, এই বাংলাদেশে ও সব হয়, ফ্ল্যাগ লাগাইতে গিয়ে উপর থেকে তোমার তারের উপর পড়ছে, দেখ। আরে ভাই, বাংলাদেশে সবই পসিবল। ওইটা ওর কথা আমি যা বললাম, এরও দেখলাম রেলিং দিয়ে উইটা টুইটা উপরে গিয়ে ব্যালেন্স আর এতই উপরে লাগাইতে গেছে, ঠিক আছে, মানে পারলে আরেকটু পেছনে ওয়ার্ল্ড কাপই পাই দিত, ঠিক আছে। এই উপর থেকে তারের উপরে পড়লো, মানে এটা তো বোঝা উচিত, সামনে সব লাইভ ওয়্যার্স, তো তোমার বাসার সামনে যে তার আছে এগুলো তো ডিরেক্ট ট্রান্সফরমারের তার। এভরি হাউস হোল্ড হ্যাজ আ ট্রান্সফরমার ইন ফ্রন্ট অফ ইট। তুমি এগুলার তো মারাত্মক মানে ভোল্টেজ, অস্বাভাবিক ভোল্টেজ। তুমি মানে 5টা মানুষের বডি ওই 1 সেকেন্ডে বার্ন করে ফেলতে পারবে। তো কি হিসাবে মানুষজন এগুলো অ্যালাউ করে, এন্ড গভর্নমেন্ট কি মানুষকে বুঝায় না? কেন এটাও কিন্তু একটা ব্যাপার, যে মোস্ট পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড হাউ স্কেরি ইট ইজ। এটা গভর্নমেন্টের বোঝানো উচিত যে মানুষ যাতে এগুলা থেকে দূরে থাকে, কিছুই বুঝায় না গভর্নমেন্ট কখনো। তুমি শুনছো জীবনে? আমি তো শুনিনি, আমার জীবনে এত বছরই শুনিনি। আমি আর এত বয়সে বুড়া হয়ে যেতেছি গিয়ে গভর্নমেন্ট আমি জীবনে শুনলাম না টু এডুকেট পিপল অ্যাবাউট হাউ টু হ্যান্ডেল ইলেকট্রিসিটি। নেভার এভার। তোমরা দেখছো কোনোদিন যে বলছে যে ট্রান্সফরমার এত ভোল্ট থাকে, এই রিস্ক হইতে পারে? কত কম ভোল্টে আমরা যেগুলো ক্লাসে শিখি, তুমি যদি 20 ভোল্টসের একটা শক খাও তাতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। 20 ভোল্টসের শক উইল শেক ইউ অ্যাওয়ে ফ্রম এভরিথিং। তোমার সারা বডিতে মনে হবে যে একটা কোন, মানে একটা ঝাঁকি লাগছে। আর 20,000 ভোল্টস মানুষজন বুঝেও না। আমাদের এই বিল্ডিং এর যে ইলেকট্রিসিটি ওয়ার্কার আছে, ঠিক আছে, এই কয়েকদিন আগে শক খেয়ে নিচে পড়ে কোমর ভেঙে ফেলাইছে। আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম সাবধানে কাজ করবো, না কিছু হবে না। এরপরে জিজ্ঞেস করলাম আপনার কোমরে কি হয়েছে, বললো শক খেয়ে ভেঙে গেছে। কি বলবো, বলে কিছু হবে না, অথচ ভাঙছে কিন্তু অলরেডি। ওভাবেই কাজ করে, আবার বেল্ট লাগায় কাজ করে। আচ্ছা, এই হইতেছে when a car or vehicle is made more curved it is আচ্ছা, গাড়িতে আমরা কি করি, যে কোনো গাড়িতে কি হয়, গাড়ির সামনে পার্ট একটু কার্ভ করা হয় না? স্ট্রেইট কেন রাখে না? বিকজ স্ট্রেইট রাখলে কি হবে, টার্বিউলেন্স বেশি হবে।
তুমি টার্বিউলেন্স যত কমাইতে পারবা তত কি হবে, তোমার রেজিস্ট্যান্স কমে আসবে। আর যত ফ্লোকে ল্যামিনার রাখা যায় তত সুবিধা। অনেক সময় কি হয়, গাড়ির সামনে গ্রিল গুলা, গাড়ির সামনে একটা গ্রিল থাকে না, সব গাড়ির সামনে একটা গ্রিল থাকে না, এই গ্রিলটা কেন দেয়? সো দ্যাট এয়ার যেন তোমার ডিরেক্টলি বাড়ি না খায়। ডিরেক্টলি বাড়ি খেলে কি হবে, টার্বিউলেন্স হবে। এয়ার কি করবে, ওটার ভিতর দিয়ে ঢুকতে পারলে কি হবে, টার্বিউলেন্স একটু কমলো। ইফ ইউর কার ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ইট ইজ মেন্ট ফর স্পিড, তাহলে অনেক সময় ওরা কি করে, গাড়ির সামনে গ্রিল দেয়। গ্রিল দিয়ে বাতাস যেটা ঢুকবে, এটা আবার কি হয়, দরজা দিয়ে বের হয়ে যায়। তাহলে কি হলো, টার্বিউলেন্স আরো কমলো, ফ্লোটা কি হবে, ল্যামিনার হইলো। বুঝতেছো? অনেক গাড়িতেই কিন্তু স্পোর্টস কারে এটা থাকে, যে গাড়ির সামনের পার্ট দিয়ে যে গ্রিল দিয়ে বাতাস ঢুকবে, এটা এখান দিয়ে ঢুকে মাঝখানের দরজা দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, 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 মানে একটা ট্র্যাকের মতো বানানো থাকে, which decreases the turbulence, increases laminar flow, hence decreases resistance, aerodynamics যেন বেটার হয়। অনেক গাড়িতেই এটা থাকে। আবার কিছু কিছু গাড়ি আছে, they use it as a cooling factor। ঠিক আছে, ইঞ্জিন ঠান্ডা করার জন্য ওটা ইউজ করে, মানে কি হলো, দুইটাই হইলো, ফ্লো হইলো আবার ইঞ্জিনও একটু টেম্পারেচার কমে আসলো। আচ্ছা, দেখেন তাহলে হইতেছে ডেসক্রাইব দ্য মুভমেন্ট অফ দ্য লিকুইড ফ্লোয়িং বিফোর ইট কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ব্লেড এন্ড আফটার। অবভিয়াসলি এখান থেকে লিকুইড আসতে থাকলে, যদি ব্লেড ভরতে থাকে তাহলে বিফোর কি হবে, ল্যামিনার, আর এরপর ব্লেডের পরে টার্বিউলেন্ট। এগুলো আমরা বুঝি। কন্ডিশনস ফর, ও আচ্ছা, এরপর তো স্ট্রোকস ল এখনো পড়ানো হয়নি। আচ্ছা, কোয়েশ্চেন্স তোমরা পরে পড়ে নিও, ঠিক আছে? আমি একটু স্ট্রোকস লতে যাই। হ্যাঁ, কয়েকটা ছোট্ট জিনিস আছে, এগুলো শেষ করে ফেলি এখন। এই গেল ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। বলতো, এই যে একটা মেটাল বল আছে, মেটাল বলটা যদি পানির নিচে পড়তে থাকে, ওর ওয়েট কোন দিকে, নিচের দিকে। পানির এখানকার ফ্লো ইজ ল্যামিনার, আর বলে বাড়ি খাওয়ার পর পরই এগুলা কি, টার্বুলেন্ট ফ্লো অফ ওয়াটার ইন ডিফারেন্ট র্যান্ডম ডিরেকশনস, তাই না? আচ্ছা, হাউএভার এখানে একটা ব্যাপার আছে, যখন একটা অবজেক্ট উপর থেকে নিচে পড়তেছে, তখন অবজেক্টের নিচের দিকে কি কাজ করতেছে, ওয়েট, আর উপরের দিকে কি কাজ করতেছে, আপথ্রাস্ট। আরেকটা জিনিস হইতেছে, পানির যে রেজিস্ট্যান্স আছে এটাকে আমরা ড্র্যাগ বলি। তার মানে ইফ আই টেল ইউ, খেয়াল করেন প্লিজ, সবাই একটু ভালো মতো খেয়াল করেন। ইফ আই টেল ইউ দ্যাট দ্য স্ফিয়ার ইজ ফলিং থ্রু দ্য ওয়াটার অ্যান্ড দ্য স্ফিয়ার ইজ ফলিং এট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটিতে অ্যাক্সিলারেশন কি, জিরো। ম্যাক্সিমাম ভেলোসিটি মানে তার অ্যাক্সিলারেট করবা না তুমি, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম ভেলোসিটিতে যদি তোমার অ্যাক্সিলারেশন জিরো হয়, তার মানে তোমার রেজাল্টেন্ট ফোর্স কত, জিরো। কজ ও লেভেলস আমরা পড়ছি না, দ্যাট ওয়েন রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো, অ্যাক্সিলারেশন ইজ জিরো। আনুষ্কা ঠিক আছে, বুঝতেছি, রাইট? সবার ঠিক আছে? আচ্ছা, এখন যদি অবজেক্টের ওয়েট নিচের দিকে হয়, ওর আবছাস যদি উপরের দিকে হয়, ড্র্যাগ কোন দিকে হবে, উপরের দিকে হবে। নাও ইফ আই টেল ইউ ইট ইজ মুভিং এট দি টার্মিনাল ভেলোসিটি, তার মানে হইতেছে ওর রেজাল্টেন্ট ফোর্স কি, জিরো না? দাবির বুঝতেছো, শিওর? তার মানে ওয়েট ইজ ইকুয়াল টু কি, মাস্ট বি আবছাস প্লাস ড্র্যাগ। বুঝি? আনুষ্কা ঠিক আছে? এখন পয়েন্ট হইতেছে, হোয়াট ইফ ইটস আ প্লাস্টিক বল, যেটা পানির উপরে উঠতেছে, তাহলে ওয়েট কোন দিকে, নিচের দিকে। আবছাস কোন দিকে, উপরের দিকে। ড্র্যাগ কোন দিকে, নিচের দিকে, বিকজ বলটা এখন কই যাইতেছে, উপরের দিকে। ধরো তুমি একটা প্লাস্টিকের বল নিয়ে পানির নিচ থেকে উপরে ছেড়ে দিছো, তাহলে কি হবে, এটা ঠিক, ঠিক আছে? আচ্ছা, এইটা বুঝছিলেন? এটা সবাই বুঝছিলাম, বিকজ বলটা নিচে পড়তেছে, তাই ওয়েট নিচের দিকে, আর আফটার ওয়েট তো সারা জীবনই নিচে, আর আফটার সারা জীবন কোন দিকে, উপরের দিকে। তুমি যদি নিচে যাইতে থাকো পানি, তাহলে ড্র্যাগ কোন দিকে, উপরের দিকে। আর তুমি যদি পানির উপরে উঠতে থাকো, তাহলে ড্র্যাগ কোন দিকে, নিচের দিকে। সো দ্য সেকেন্ড ইকুয়েশন লুকস লাইক দিস: you moving at the terminal velocity in the upward direction, you will lead us to the equation upthrust is equal to weight plus drag। বুঝি? এই পর্যন্ত বুঝি সবাই? আনুষ্কা ঠিক আছে? তুষারা ঠিক আছে? আচ্ছা, আপথ্রাস্ট ইকুয়াল টু কি, রো ভিজি, ওয়েট ইকুয়াল টু কি, এমজি প্লাস কি এটা, ড্র্যাগ। এটাও বুঝি, এই কোয়েশ্চেনটা লিখছি শুধু। হাউএভার, পানির মধ্যে তুমি যদি আপথ্রাস্ট জানো, ওয়েট জানো, যদি অবজেক্টটা উপরে মুভ করতে থাকে, তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন, তাই না? আর অবজেক্ট যদি নিচে মুভ করতে থাকে, তাহলে কি, দিস ইজ দি ইকুয়েশন। বুঝি? এটা বুঝি? ফর অ্যান অবজেক্ট দ্যাট ইজ মুভিং ডাউন